শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকেই হলো রবিবার দিন আর সকালে এখন 9:15। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এখন চাটা করে নিলাম। আজকে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম চাটা আগে খেয়ে নিই, তারপরে না হলে স্নানে যাব। তো চলো চাটা খাওয়া যাওয়া। বাড়ির মেন গেটের সামনে লেবু লঙ্কা ঝুলানো খুবই ভালো, এতে কোনো অশুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। আগে তো প্রত্যেক সপ্তাহে শনিবার কিংবা বৃহস্পতিবার দিন আমাদের বাড়ির গেটের সামনে লেবু লঙ্কা ঝুলানো হতো, বাট এখন আর সেরকম মেনটেন করা হয় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে দেওয়া হয়। তো যাই হোক, আজকে তো দশহরা পুজো, তো তোমাদেরও হয়তো অনেকের বাড়িতে রয়েছে। আর জানো তো, আজকের দিনে কোনো পুরোহিত মশাই পাইনি আমাদের বাড়িতে। যিনারা পুজো করতে আসতেন ওনাদের ফোন নাম্বার আমাদের কাছে ছিল, তো ওনাদেরকে ফোন করলাম। 3জনই, একজন পুরীতে, আরেকজন বাড়িতে গেছেন, আর একজনের কি হয়েছে কি জানি, 3জনেরই অসুবিধা, 3জনই আসতে পারবেন না। তো ভীষণ মুশকিলে পড়ে গেলাম, আর কিছু করার নেই। লাস্ট পর্যন্ত ভাসুরকে দিয়ে পুজোটা করাচ্ছি। শুনেছি মনসা পুজো তো মেয়েদেরকে করতে নেই, তাই ভাসুরকে দিয়েই পুজোটা করালাম। আর জানো তো, এই প্রথমবার যে আমাদের বাড়িতে আজকের দিনে পুরোহিত মশাই পুজো করলেন না, না হলে প্রত্যেক বছরই পুরোহিত মশাই এসেই পুজো করতেন। আর প্রথমবারই ভাসুরকে দিয়ে পুজোটা করাতে হলো, কিছু করার নেই। এরকম অসুবিধা হলে আর কি করার আছে বলো। মেনলি আজকের দিনে মনসা ঠাকুরকে দুধ কলা দিতে হয়। যাই হোক, পুজোটা হয়ে গেল, ভাসুর আমাদেরকে সিঁদুরে ফোঁটা পরিয়ে দিলেন, আর আমরা দু জায়গায় প্রণামারও করে নিলাম। জয় মা মনসা মায়ের জয়। সবাইকে ভালো রেখো আর সুস্থ রেখো, এটুকুই চাই। সব সময়ের জন্যই ঠাকুরের কাছে আমি এটুকুই চাই যে সবাইকে ভালো রেখো। তো যাই হোক, নিচে নেমে এসে এই যে জানালাগুলো খুলে দিচ্ছি। স্নান করে এসে মাথাটা মুছতে পর্যন্ত সময় পেলাম না, এদিকে দেখি ভাসুর পুজো শুরু করে দিচ্ছেন। মানে উনি তো কাজে বেরোবেন, এই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে দিচ্ছিলেন। তো আমি ভাবলাম আগে ওপরে যাই, পুজোটা হয়ে যাক, তারপরে গিয়ে মাথা আরও আঁচড়ে নেবো। তো এখন মাথা আরও আঁচড়ে সিঁদুর আরও পরে নিলাম, তারপরে কাজবাজ করতে লেগে পড়লাম ফুল এনার্জি নিয়ে। আজকে আমার এই বেডরুমটা ডিপ ক্লিন করব। প্রত্যেক সপ্তাহে রবিবার দিনই আমি আমার বেডরুমটা ডিপ ক্লিন করি। তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা অবশ্যই জানবে। তো প্রথমে বালিশের কভার আরও সব খুলে নিলাম। এখন আমি খাটটা মুছে নিচ্ছি। যদিও প্রত্যেক দিনই কম বেশি করে আমার বেডরুমের আসবাবপত্রগুলো মুছে নিতেই হয়। খুব যদি অসুবিধা না থাকে তাহলে হয়তো 2 দিন পরপর মুছি, না হলে কিন্তু প্রত্যেক দিনই মোছার চেষ্টা করি। আসলে আমার বাড়িতে না প্রচুর ধুলো আসে, কোথা থেকে আসে সেটা আমি জানি না, সত্যি কথা বলছি জানি না। রাস্তার পাশে বা যদিও বাড়ি, তার জন্য আসে নাকি কোথা থেকে যে এত ধুলো আসে, সত্যি বন্ধুরা আমি বলতে পারবো না। তাই জন্য প্রত্যেক দিনই মুছতে হয়। একদিন যদি না মোছা হয় মনে হয় যেন কত জনমেই ঘরদোর মোছা হয় না, নোংরা হয়ে পড়ে থাকে, এমনই অবস্থা হয়। তাই প্রত্যেক দিনই কম বেশি যতটা পারি আমি মুছে দেওয়ার চেষ্টা করি, লিটিন ক্লিন রাখার চেষ্টা করি। আর প্রত্যেকদিন যতই মুছি না কেন, সপ্তাহে একবার অন্তত ডিপ ক্লিন করে নেওয়াটা ভালো। এখন আমি এই পর্দার মাঝখানে যে ধুলোগুলো জমে যায় সেগুলো একটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর পর্দার মাঝখানেই কিন্তু ধুলোটা বেশি জমে। বাড়িতে যত পর্দা রয়েছে সব পর্দাগুলোই আমি এইভাবে করে ঝেড়ে নিলাম। আর জানো তো, আমি প্রত্যেক দিনই কম বেশি মোছামুছি করি বলে ডিপ ক্লিন করতে কিন্তু আমার খুব একটা সময় লাগে না। খুব কম টাইমেই আমার ডিপ ক্লিনটা হয়ে যায়। 30 মিনিট টাইম হলেই এনাফ। জানো তো বন্ধুরা, বিয়ের পরে আমি অত গোটানো বা পরিপাটি বা ক্লিনিং যাই হোক না কেন কিছুই ছিলাম না। তবে হ্যাঁ, রান্না বান্নাটা ভালো পারতাম, বাট এই দিকে আমি অত কিছু বুঝতাম না। কিন্তু আমার শাশুড়ি মা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। তো উনিই আমাকে আস্তে আস্তে করে এগুলো সব শিখিয়েছেন। আর যবে থেকে বুঝে গেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার সংসারের পক্ষে মঙ্গল বা আমার স্বাস্থ্যের পক্ষে মঙ্গল, তবে থেকেই এই কাজটা আমি প্রপারলি করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে থাকতে এমনই একটা অভ্যেস হয়ে
হয়ে গেছে, এখন জানো তো একটু নোংরা দেখতেই পারি না। কোথাও যদি একটু নোংরা থাকে সেটা যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ আমার শান্তি নেই। আর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে আলাদা এক ধরনের শান্তি পাওয়া যায়। তার সাথে সাথে ঘরের একটা সৌন্দর্য বলো মাধুর্য বলো সবই বজায় থাকে। ওই জন্য বাড়িতে একজন গুরুজন থাকা অত্যন্ত জরুরি, যিনি আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। সত্যি মানে মাথার উপরে গুরুজন না থাকলে অনেক অসুবিধেই হয়, সেটা এখন বেশ ভালোভাবেই বুঝতে পারি। জানো তো আগে সপ্তাহে একদিন ডিপ ক্লিন করতাম, তাতে কিন্তু আমার বেশ সময় লাগতো আর খুব কষ্টও হতো। বাট এখন প্রত্যেক দিন অল্প অল্প করে সব কিছু ডাস্টিং করে নিই বলে আমার আর অতটা কষ্টও লাগে না, আর অতটা সময়ও লাগে না, আর জিনিসপত্রগুলো সুন্দরও থাকে আর চকচকেও থাকে। আমি বাড়িতে একটা লিকুইড বার নিয়েছিলাম কিছুদিন আগে, তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তোমরা জানো। তো সেই লিকুইডটা দিয়েই আমি ঘরের সমস্ত ফার্নিচারগুলো ডাস্টিং করে নিলাম। আমার সব কিছু মোটামুটি ডাস্টিং করা হয়ে গেছে। এখন আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর দেখো বেড কভারে প্রত্যেকটা কোণে কিন্তু আমার গিট দেওয়া রয়েছে। তবে জানো তো এই গিটটা কিন্তু আমার শাশুড়ি মাই দিয়ে গেছেন, সেই গিট কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। আর এই যে বিছনা চাদরে গিট দিলে যে বিছনা চাদরটা আর কোনা থেকে খুলবে না, এটা কিন্তু ওনারই আইডিয়া। যাই হোক সেই সময় আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল বলে অনেকটা কিন্তু আমার কাজে লেগেছিল। যাই হোক বিছানাটা আমার পরিপাটি করে গোছানো হয়ে গেল। যাই বলো তাই বলো, বিছানা কিন্তু পরিপাটি আমরা সকলেই চাই, কারণ বিছানাটা হলো আমাদের একটা শান্তির জায়গা, একটা রেস্টের জায়গা। তাই বিছানা যদি একটু পরিষ্কার চকচকে তকতকে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, তাই না বলো। বাকি রয়েছে এই সোফাটা, এবার সোফারও কভারটা চেঞ্জ করে নিচ্ছি। সব গদিগুলো তুলে নিয়েছি, এখন ঝাড়ুতে বেশ ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, কারণ এত বালি জমেছে নিচেরটাতে কি আর বলবো। আর এই দেখো সোফার এই যে ধারগুলোতে কিভাবে ময়লা ধুলো জমেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো তাই জন্য একটা কাপড় দিয়ে আমি ওই ধারগুলো যেগুলোতে মানে ধুলো জমে রয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। সারাদিন এই সোফাটা আর বিছানাটার ওপরে বাচ্চারা যা অত্যাচার করে কি আর বলবো। আজকে পুজোটা তো ভাসুরকে দিয়ে করালাম ঠিকই, কিন্তু মনের মধ্যে না মানে কত কিছুই না হচ্ছে। কারণ আজ পর্যন্ত মানে এই দিনটাই ঠাকুর মশাইকে দিয়েই পুজো করিয়েছি। শুধু এই দিনটা না, আমাদের বাড়িতে প্রত্যেকটা পুজো পুরোহিত মশাই ছাড়া পুজো হয় না। বাট আজকে পুরোহিত মশাই না পাওয়াতে বাধ্য হয়ে করতে হলো। তাই ভাবছি ঠাকুর কোনো ক্ষতি করবে না তো। আর ঠাকুরের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঠাকুর কিছু করার নেই, আমরা পুরোহিত মশাই পাইনি, তাই জন্য আমাদেরকে বাধ্য হয়ে করতে হলো। তোমাদেরও কি এরকম হয়, বা এটা করেছি বলে কি কোনো ক্ষতি হবে? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাও। এইদিকে তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে গেছিলো সেলুনে চুল কাটাতে। তো এত গরম পড়েছে আর মেয়েকেও চুল কাটায়নি, নিয়ে পালিয়ে এসছে। তো এসে আমাকে একটুখানি হেল্পও করে দিল সোফাটায় বিছানা চাদর পাতাতে। আর এখন কুশন কভারটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। জানো তো আজকে তো আমাদের রান্নাবাড়ি আর কোনো কিছু হবে না, মানে বলতে পারো আগুনই জ্বলবে না, যা হবে সব রাতের বেলা। এই বেলা শুকনো খেতে হবে আর রাতের বেলা নিরামিষ ভাত খেতে হবে। তবে তার সাথে 10 শাক ভাজাটা মেনলি খেতে হবে, মানে নিয়মে রয়েছে। তো এবেলা আমাদের খাওয়া হবে চিড়ে আর দই, তার সাথে মিষ্টি তো রয়েছে আর আম তো রয়েছে। তো রান্না বান্নার কোনো চাপই নেই। আর রাতের বেলা শাক ভাজা, ডাল, আলু সেদ্ধ, এটাই হবে। তো যাই হোক মোটামুটি আমার ঘর ডাস্টিং করারও সব হয়ে গেছে। আর অফ ক্যামেরায় ঘর ঝাঁট দেওয়াটাও হয়ে গেছে। ঘরটা মুছতে হবে, তার আগে ভাবলাম এই চাদরগুলো ভিজিয়ে দিই। তো একটুখানি গরম জল করে নিয়েছি, তাতে চাদরগুলো ভিজিয়ে রেখে দিলাম। আগে ঘর দোরগুলো মুছে নিই, তারপরে আমি এইগুলো কেচে নেবো। ক্লিনিংয়ের কাজটা করতে বললাম না আমার বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আধ ঘন্টা সময় দিলেই আমার এনাফ মানে ডিপ ক্লিন করতে। কিন্তু বড্ড গরমের জন্য আমি একটু রয়ে বসেই করেছি। সত্যি গরমটা যে একটু কবে কমবে কি জানি। একটু বৃষ্টিও হচ্ছে না। আজকের দিনে নাকি বৃষ্টি হলে খুব ভালো হয়, নাহলে নাকি সব কীটপতঙ্গদের বিষ নাকি বেড়ে যায়, বিশেষ করে সাপের শুনেছি। কিন্তু যা রোদ বেরিয়েছে বৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছে না, কি জানি কি হয়।
তো ঘর আরও মুছে এদিকে একটু গাছদের যত্ন নিতে এলাম। অন্যান্য সময়ের তুলনায় গরমকালে গাছদের একটু বেশি করে যত্ন নিতে হয়। আর আমার গাছে জল দিতে বা গাছের যে কোনো কাজ করতে আমার এত আনন্দ লাগে, এত ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। গরমকাল পরে থেকে গাছগুলোতে রোজই অল্প অল্প করে হলেও জল দিতে হয়। আর দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে মানে মাটি একদম অ্যাবজর্ব করে নিচ্ছে, সঙ্গে সঙ্গে শুষ্ক হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে এতই জল টানছে। তো যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম কাছাকাছি করতে, কাছাকাছি করে নিয়েছি, এখন শুকাতে এলাম। ভেবেছিলাম নিচেই শুকাতে দিয়ে দেবো, আর উপরে উঠবো না, এত রোদ ভালো লাগছে না, মানে মাথা পুরো যেন ঘুরে যাচ্ছে, আর খালি পায়ে আছি, পা যেন পুড়ে যাচ্ছে। ছাদে গেলে মানে জুতো পরতে মনেই হয় না, প্রত্যেকবারেই যখন উঠি তখনই ভাবি যে জুতো পরবো, কিন্তু পরে আর ভুলে যাই, মনেই থাকে না জুতো পরতে। তো কভারগুলো এদিক ওদিক করে শুকাতে দিয়ে দিলাম, আর এই বিছনা চাদরটাকে এখন আমি লাফিয়ে এই দড়ির মধ্যে শুকাতে দিয়ে দেবো। দুপুরে খাওয়ার টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাবারে দেখো চিড়ে ভিজিয়ে এনে ঝেড়ে নিয়েছি জলটা, আর এদিকে অনেক কটা দইও রয়েছে, এক থালা আম রয়েছে, আর তার সাথে দেখো মিষ্টিগুলো কি সুন্দর দেখতে। দুটো হাঁস নিয়ে এসছে দুটো বাচ্চার জন্য, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে মিষ্টিগুলো, তাই না বলো? তো চলো খেয়ে নিই। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, টু অল ফাদার্স। না শুভ সন্ধ্যা বন্ধুরা, আর তার সাথে জানাই হ্যাপি ফাদার্স ডে। আজকে তো ফাদার্স ডে, তাই পৃথিবীর সকল বাবারা যেন ভালো থাকে, শুধু বাবা বলবো না, সরি, বাবা মা দুজনেই যেন খুব ভালো থাকেন। ওনারা ছাড়া আমরা একদমই অপরিপূর্ণ বলতে পারো। তো যাই হোক, সন্ধেবেলা এখন 7:30 মতো হবে, ভাসুর গিয়ে কেক নিয়ে এসেছিলো, তো সেই কেকটা এখন কাটিং করা হলো। বাবা তো কাটলো, তার সাথে সাথে তোমাদের দাদা ভাই, আমার ভাসুর ঠাকুর, তিনজনে মিলেই কিন্তু একটা কেক কাটলো। ওই জন্যই বললাম অল ফাদার্স ডে। তো যাই হোক, কেক কাটা তো হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে বাবারা খাইয়ে দিচ্ছে, বাবারা বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে, আর আমাদেরকেও খাইয়েছে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই ফাদার্স ডেতে কেক কাটিং করা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো